রাবেয়া শিকদার এবং মহসিন শিকদার মেয়ের হাত ধরে দৌড়াচ্ছে, আর তাদের পেছনে দৌড়াচ্ছে শ্যামপুরের প্রভাবশালী দাদন ব্যবসায়ী রফিক মিয়ার ছেলে রহিম মিয়া। মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি যাওয়ার সময় রহিম দেখতে পায় গাছের নিচে বসে আছে শিকদার পরিবার। আজ সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার আগে তার বাবা বলেছিল রেশমার সাথে তার বিয়ে হবে, তাই এত রাতে রেশমাকে দেখে নিজের লালসা জাগ্রত হয়। নিজের লালসাটা মেটানোর জন্য রেশমার ওপর আক্রমণ করে। ঘটনাটা আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় রাবেয়া শিকদার এবং মহসিন শিকদার। মহসিন শিকদারের মেয়ে এবং বউয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে, দিক বেদিক ভুলে দৌড় লাগায়। তাদের পেছনে রহিমকে আসতে দেখে। আল্লাহ এর কাছে সাহায্য চাইল। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল রাফি। শহরে বড় গাড়ি থেকে মহসিন শিকদার নিজেদের বাঁচানোর জন্য গাড়ির সামনে চলে যায়। একজন লোককে হঠাৎ গাড়ির সামনে আসতে দেখে রাফি দ্রুত গাড়ি ব্রেক করে, দ্রুত গাড়ি থেকে বের হয়। সামনে তাকিয়ে শিকদার পরিবারের সদস্যদের দিকে বহু কুঁচকে তাকায়। রাফি, কি সমস্যা আপনাদের? এখন আবার কোন নাটক করতে চান? মহসিন শিকদার অসহায় চাহনিতে রাফির দিকে তাকিয়ে বলল, মেহেকের মামা, বাবা আমাদের বাঁচাও, আমার মেয়ের ইজ্জত বাঁচাও, দয়া করো বাবা, না হলে ওই মাতাল আমার মেয়ের ইজ্জত নষ্ট করবে। হাতের ইশারায় পেছনে আসা রহিমকে দেখিয়ে বলল। রাফি ইশারা অনুযায়ী তাকিয়ে দেখতে পেল পিছন থেকে দৌড়ে আসছে এক মাতাল মধ্যবয়স্ক পুরুষ। রাফিকে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আর সাথে দুজন বিদেশি মানুষকে দেখে রহিম ততক্ষণ দাঁড়িয়ে যায়। শিকদার পরিবারের দিকে একটু তাকিয়ে চলে যায়। রহিম চলে যেতে শিকদার পরিবারের সবাই একটু স্বস্তি পায়। রাফি, আপনারা এত রাতে এখানে কেন? রাফির মুখে এমন কথা শুনে মহসিন শিকদার চুপ করে গেল। রাবেয়া শিকদার টুকরো কেঁদে উঠল। রেশমা এখনো নির্বিকার। মহসিন শিকদার নিজেকে স্বাভাবিক করে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলল। তাদের মুখে সকল কথা শুনে রাফি তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, রাফি, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই এখন কি করবেন ভেবেছেন? মেহেকের মামা, আমাদের আর কোনো রাস্তা নেই, মাথা রাখার কোনো ঠাঁই নেই। আমি মেহেকের কাছে একটু আশ্রয় ভিক্ষে চাইব, অতীতের করা সকল পাপের জন্য মাপ চাইব। রাফি, আপনারা মাত্র চাইলে মাপ করে দেব, ভাবলেন কি করে? মেহেকের মামা, তারপরেও আমি মাপ চাইতে চাই। আমার বিশ্বাস মেহেক আমাদের ফিরিয়ে দিবে না। রাফি টিটকারি করে বলল। রাফি মেহেক ভাবি নরম মনের মানুষ হলেও রেহানা চৌধুরীর শক্ত খোলসে ঘেরা একজন মানুষ। ওনার সন্তানদেরকেও আঘাত করলে রেহানা চৌধুরী তাদের চোখ উপরে ফেলতেও তৃতীয়বার ভাববে না। আর আপনারা তো কথাটা বলেই থামলো রাফি। আরো চোখে শিকদার পরিবারের দিকে তাকিয়ে দেখল তারা মাথা নিচু করে আছে। তাদের চোখে অপরাধ বোধ, অসহায়ত্ব। রাফি একটু চুপ থাকলো, অতঃপর বলল, রাফি, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আপনারা আমাদের গাড়িতে রেস্ট করুন, আমরা গাড়ি রেখে যাচ্ছি, কাল সকালে আপনারা ওই গাড়িতে বাড়িতে যাইয়েন। মহসিন শিকদারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাফি ওনাদের সবকিছু বুঝিয়ে দিয়ে ডেভিড আর অ্যালেক্সকে সাথে নিয়ে হাঁটতে লাগলো, উদ্দেশ্য জামতলি। হাঁটতে হাঁটতে রাফি আবরাজকে কল দিয়ে সব জানালো। আবরাজও কিছু কথা বলে কল কেটে দিল। অপরদিকে রাত 11টা 30 হওয়ায় ঢাকা শহরে মানুষদের জন্য তেমন একটা রাত না হলেও
গ্রামে সবার জন্য গভীর রাত। রাফি কল শেষে করে আবরাজ ড্রয়িং রুমে এসে দেখল চৌধুরী বাড়ির সবাই বসে আছে এবং মজা করতেছে। আবরাজ সবার উদ্দেশ্য রাফির বলা সকল কথা বলল। শিকদার পরিবারের সাথে ঘটে যাওয়া সকল কথা বলল। সকল ঘটনা শুনে রেহানা চৌধুরী রহস্যময় হাসি দিয়ে বলল, মা, তোদের কিছু ভাবতে হবে না, যা করার আমি করব। চিন্তা নেই ওদের, বর্তমান অবস্থাও আমার ভাবনায় আছে। সবাই রেহানা চৌধুরীর কথায় সম্মতি দিল। রেহানা চৌধুরীর সিদ্ধান্তকে সবাই সম্মতি জানায়, কারণ তারা জানে রেহানা চৌধুরী কখনো খারাপ কিছু করবে না। আকাশের কালো পর্দা সরিয়ে পূর্ব দিগান্তরে ফুটে উঠেছে সূর্যের কোমল আভা। অন্ধকারের পিছু পিছু আলো এগিয়ে এসেছে। দিনের প্রথম শ্বাসে জেগে উঠেছে পৃথিবী। শিকদার পরিবারের সকল সদস্য দাঁড়িয়ে আছে মেহেকের বাড়ির সামনে। তাদের পাশে দাঁড়িয়ে আছে রাফি। মহসিন শিকদার আর রাবিয়া শিকদার পুরো রাতে একেবারে চোখ লাগাতে পারেনি। পুরোটা রাত তারা জেগেই ছিল, তাদের ভবিষ্যতের কথা ভাবতে লাগলো। দরজার খোলার শব্দ হতেই শিকদার পরিবারের সবাই স্বাভাবিক হলো। আরিশা দরজা খুলতে দেখতে পেল শিকদার পরিবার দরজায় দাঁড়িয়ে আছে, আর তাদের পাশে রাফি দাঁড়িয়ে আছে। আরিশা ভূ কুঁচকে তাদের দিকে তাকিয়ে দেখল এক রাতেই শিকদার পরিবারের সকল সদস্যের চেহারা শুকিয়ে গেছে, চেহারায় মলিনতার ভাব এসেছে। আরিশা, রাফি, ভাইয়া, তুমি কি দালালের দায়িত্ব নিয়েছ নাকি? রাফি ঠাস করে একটা চাটি মারল আরিশার মাথায়। রাফি, আমি দালাল না, তোর ভাই দালাল। তোর ভাই তাদের আনতে বলেছে। সরে যা, দরজা থেকে ভেতরে যেতে দে। আরিশা দাঁতে দাঁত চেপে সরে গেল। আরিশা সরে যেতেই সবাই বাড়িতে প্রবেশ করল। ড্রয়িং রুমে চৌধুরী বাড়ির সবাই বসে আছে, আর তাদের সামনে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শিকদার পরিবারের সকল সদস্য। রেহানা চৌধুরী ভাবলসীনভাবে পায়ের উপর পা রেখে চা খাচ্ছে, আর আরো চোখে শিকদার পরিবারের দিকে তাকিয়ে আছে। মা, তা আপনাদের সকল কথাই তো শুনলাম, বুঝলাম আপনারা এখন লজ্জিত, তাই এখন আমাদের কি করতে বলতেছেন? মেহেকের মামা, ভাবি, সাহেবা, আমরা একটু মাথা রাখাই ঠাই চাই। আপনারা যে শাস্তি দেবেন আমরা সব মাথা পেতে নেব, তবুও আমাদের একটু ঠাই দেন। কথাটি বলে টুকরো কেঁদে উঠল। মা, বুঝলাম, বেশ, আপনারা এই বাড়িতেই থাকতে পারেন, তবে আমার কিছু শর্ত আছে। মেহেকের মামা, আমরা আপনাদের সকল শর্তই রাজি। মা, বেশ, তাহলে শুনুন শর্তগুলো। এই বাড়িতে আপনারা থাকতে পারবেন, তবে কেয়ারটেকার মতো। বাড়ির সকল কাজ আপনারা করবেন। আমরা যখন আসব আমাদের সকল কাজের দায়িত্ব আপনাদের নিতে হবে, তবে এই বাড়ির কোনো জিনিস আপনাদের না। আপনারা জাস্ট কেয়ারটেকার। তবে হ্যাঁ, আমার জানা মতে আপনি কোনো কাজ পারেন না। ভাড়া টাকা আর দাদন দিয়ে খেতেন, এখন থেকে তা হবে না। জমির যত কাজ আছে সব আপনাকে করতে হবে, তবে টাকা পয়সা আমরা দেব। লাভের অর্ধেক আপনারা পাবেন। রাজি থাকলে বলো। শিকদার পরিবারের সবাই সাথে সাথে রাজি হয়ে গেল। মা, তবে মাথায় রাখবেন, যদি কোনো দিনও শুনি আপনারা মেহেকের সাথে বাজে ব্যবহার করেছেন বা অন্য কারোর কাছে মেহেকের নামে বাজে কথা বলেছেন, সেই দিনই হবে এই বাড়িতে আপনাদের শেষ দিন। মেহেকের মামা, আমরা অতীতের কাজের জন্য লজ্জিত। আমরা অতীতের মতো ভুল আর করব না। মা, ঠিক আছে,
ঠিক তখনই পাশ থেকে রাফি রেহানা চৌধুরীর উদ্দেশ্যে বলল, রাফি, আন্টির স্বপ্ন হয় হলো, তবে দাদন দেওয়া ব্যক্তির মাতাল ছেলের কি করবেন? ওরা তো 2 দিন সময় দিয়েছে, না হলে রেশমাকে তুলে নিয়ে গিয়ে রহিমের সাথে বিয়ে দেবে। রাফির মুখ থেকে এমন কথা শুনে মেহেকের মামির বুকটা মুচড় দিয়ে উঠল। রাবেয়া শিকদার মেহেকের পা জড়িয়ে ধরে টুকরো কেঁদে উঠল আর বলতে লাগলো, মেহেকের মামি, মেহেক মা, তোর বোনটাকে বাঁচা, ওর জীবনটা ধ্বংস হতে দিস না। মেহেক কিছুক্ষণ চুপ থাকলো, এরপর রেহানা চৌধুরীর দিকে তাকালো। এরপর মৃদু হেসে বলল, মেহেক, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। মেহেকের মামি, কি শর্ত? মেহেক, আপনি সহ সকলে জানে আমার বান্ধবী ঈশার বড় ভাই ঈশান রেশমাকে ভালোবাসে। ঈশান ভাইয়া কালো হওয়ায় আপনারা তাকে অপমান করে বের করে দিয়েছিলেন। ঈশা আমার বান্ধবী আর ঈশান তার ভাই হওয়ায় আপনারা আমাকে সেদিন প্রচুর মেরেছিলেন। আমি চাই রেশমার সাথে ঈশান ভাইয়ের বিয়ে হোক। আপনারা রাজি থাকলে আমরা দাদনের সকল টাকা পরিশোধ করব। মেহেকের মুখ থেকে এমন শর্ত শুনে শিকদার পরিবারের সবাই ভাবনায় পড়ে গেল। ঠিক তখনই আবরাজ বলল, আবরাজ, ভেবে দেখুন, একজন মাতাল ছেলের সাথে বিয়ে দেবেন নাকি শিক্ষিত শিক্ষকের সাথে বিয়ে দেবেন? চেহারা সুন্দরী হলে যে আপনার মেয়ে সুখে থাকবে বিষয়টা তা নয়। সুন্দর একটি মনের মানুষকে পাশে পেলে আপনার মেয়ে সুখে থাকবে। আমি ঈশান সম্পর্কে খোঁজ নিয়েছি, ও যথেষ্ট সুন্দর মনের মানুষ। শিকদার পরিবারের সবাই এতক্ষণ চুপ থাকলেও এবার রেশমা মুখ খুলল, রেশমা, আমি এই বিয়েতে রাজি। আমি ঈশানকে বিয়ে করতে চাই। আমি এতদিন মেহের পেছনে ছুটে ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছি, আর এই ভুল করব না। রেশমার উত্তর শুনে সবাই খুশি হয়ে গেল। মা, যাও, 2 তলায় ফাঁকা যে রুম 2টি আছে ওইগুলোই তোমরা থাকবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে ঘুমাও। শিকদার পরিবারের সবাই চলে যায় নিজ নিজ রুমে। আবরার তাই ভাই আবরাজকে উদ্দেশ্য করে বলল, আবরার, তা ভাইয়া, তুমি কবে থেকে ঘটকালি শুরু করলে? আবরাজ, আরে ঘটকালি হবে কেন? ঈশান ছেলেটা আমাকে অনেক হেল্প করেছে। ঈশা আর ঈশান মেহেককে আগলে রেখেছে, তাই ঈশানের ভালোবাসাকে ফিরিয়ে দিতে আমি একটু সাহায্য করলাম। মেহেক রেহানা চৌধুরী আর আয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, মেহেক, বড় বাবা বড় মা, ওরা আমাকে নিজের আপন মানুষ মনে না করলেও আমি তো ওদের আপন মানুষ মনে করতাম। আমি চাই রেশমা আর ঈশান ভাইয়ার বিয়ে ধুমধাম করে হোক। পুরো এলাকার মানুষকে দাওয়াত দিয়ে এই বিয়েটা হোক। বাবা, আমার মা যখন চেয়েছে তখন তাই হবে। যাও আবরাজ, দাদন দেওয়া ব্যক্তির সাথে ঝামেলা মিটিয়ে দ্রুত বাড়ি আসো। আমরা সবাই ঈশানদের বাড়িতে যাব। আবরাজ, ঠিক আছে। আবরাজ, আরহাম, আবরার, রাফি চলে যেতেই আসিফ ডাক দিল, আসিফ ভাইয়া। সবাই থেমে গেল, পেছনে তাকালো। আসিফ, আমি কি তোমাদের সাথে যেতে পারবো? না মানে, আমি এই পরিবেশে সাথে অ্যাডজাস্ট না, আর এতগুলো মেয়ের মাঝে আমি একজন ছেলে, একা একা ফিল হয়, বোরিং লাগে। তাই আর কি। আসিফের কথা শেষ করার আগেই আবরাজ বলল, আবরাজ, ঠিক আছে, আসো। অতঃপর সবাই চলে গেল রফিক মিয়ার বাড়িতে। রফিক মিয়ার বাড়ির উঠানে বসে আছে সবাই। রফিক মিয়া গম্ভীর মুখে বসে আছে। রহিম চিল্লিয়ে বলল, রহিম, আমি এসব মানি না।
আমি রেশমাকেই বিয়ে করব। আসিফ বোঝানোর উদ্দেশ্য রহিমের কাঁধে হাত রেখে বলল। আসিফ, দেখুন ভাইয়া, একটা মেয়েকে জোর করে বিয়ে করে কি আপনি ভালো থাকতে পারবেন? পারবেন না। এর চেয়ে ভালো আপনাকে যে চাই তাকে বিয়ে করা। আসিফ কথাটা বলতেই রহিম আসিফের কলার চেপে ধরে ধাক্কা মারল। আসিফকে ধাক্কা মারতে দেখে চৌধুরীর বাড়ির 3 ছেলে রেগে গেল। তারা দৌড়ে গিয়ে রহিমকে এলোপাতাড়ি মারতে লাগলো। আর 3 ভাই বলতে লাগলো, তোর এত বড় সাহস আমাদের ভাইকে আঘাত করিস, আজ তোর হাত শরীর থেকে আলাদা করে নিব। আসিফ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতেছে, ধন্যবাদ রহিম, তুই আমার অনেক বড় হেল্প করলি। তুই আঘাত না করলে তো আমি জানতেই পারতাম না চৌধুরী পরিবারের 3 গম্ভীর ছেলে আমাকে ভাই বলে মনে করে। আমাকে একটু আঘাত করায় এতটা এগ্রেসিভ হতে পারে। কথাটি ভাবতেই একটা মুচকি হাসি দিল। রহিমকে মার খেতে দেখে রফিক সাহেব ছুটে গেল। তার একমাত্র ছেলে এভাবে মার খাচ্ছে, সে সহ্য করতে পারতেছে না। সে দৌড়ে গিয়ে আবরাজে আটকাতে লাগলো, কিন্তু বুড়ো মানুষ তার গা 3 যুবকের সাথে কি আর পারে। রফিক মেয়ের নাজেহাল অবস্থা দেখে আসিফ আর রাফিও দৌড়ে গেল আটকাতে। অবশেষে অনেক কষ্টে তাদের শান্ত করলো। আবরাজ রফিক মিয়ার উদ্দেশ্যে বলল, আবরাজ, আজ থেকে এই এলাকায় কোনো সুদের ব্যবসা চলবে না। আর হ্যাঁ, তোর ছেলে মাদক ব্যবসায়ী, তার সকল প্রমাণ আমার কাছে আছে। আবরার থানায় ফোন কর। আবরাজের মুখ থেকে এমন কথা শুনে রহিম ভয়ে চুপসে গেল। একে তো এত মার খেলো, তার উপর যদি পুলিশের ডান্ডার বাড়ি খায় তাহলে তো আর সে বাঁচবে না। রফিক মিয়া অনুনয় করে বলল, রফিক, মন্ত্রী সাহেব, হাত জোর করি, এবারের মতো মাফ করে দেন। আমি আমার ছেলেকে অনেক দূরে পাঠিয়ে দেব। আমিও এই সুদের ব্যবসা বন্ধ করে দেব। রফিক মিয়ার থেকে এমন কথা শুনে আবরাজ গম্ভীর হয়ে গেল। অতঃপর ভেবে বলল, আবরাজ, ঠিক আছে, তবে শর্ত আছে। রফিক, কি শর্ত বলুন? আমি সকল শর্তে রাজি। আবরাজ, 2 দিনের ভেতরে আপনারা বাবা ছেলে 40 দিনে চিল্লায় চলে যাবেন। আমি চাই আপনারা ধর্মের পথে আসুন। রফিক, ঠিক আছে, আমরা কথা দিচ্ছি আমরা 2 দিনের ভেতরে চিল্লায় যাব আর নিজেদের শুধরে নেব। আবরাজ, ঠিক আছে। অপরদিকে বস আসিফ, ডিজি, বিজিবি আজ সীমান্ত দিয়ে আমাদের RDX আর রাশিয়ান অস্ত্র আসবে। এই অস্ত্র যেন বাংলাদেশে ঝামেলা ছাড়া প্রবেশ করে। আসিফ, ডিজি, চিন্তা নেই বস, কাজ হয়ে যাবে। আমি আমার লোকদের বলে দিচ্ছি, পথ সাবধানে করতে হবে। যে করি হোক এই অস্ত্রগুলো KNF, GSSS, UPDF পাহাড়ি সংগঠনের হাতে পৌঁছে দিতে হবে। আসিফ, ডিজি, কাজ হয়ে যাবে বস। তারা জানেও না তাদের ফোন কেউ টেস্ট করতেছে। তাদের দুজনের সকল কথোপকথন আবরারের বিশ্বস্ত DGFI এর কয়েকজন লোক চৌকস টিম টেস্ট করেছে। চৌধুরী বাড়ি, মির্জার বাড়ি, শেখদের বাড়ি সবাই রেডি হয়েছে ঈশানদের বাড়িতে যাওয়ার জন্য। ঠিক সেই সময় আবরাজের ফোন বেজে উঠল। আবরাজ ফোন কানে ধরতেই শুনতে পেল ওই পাশ থেকে দেওয়ালে বসে থাকা টিকটিকি বলছে, আজ রাশেদ খানের চালান ঢুকবে সীমান্ত দিয়ে। RDX আর রাশিয়া অস্ত্র এগুলো চলে যাবে পাহাড়ি আতঙ্কবাদীদের কাছে। আর সীমান্ত সহযোগিতা করবে বিজিবি এর DS আসিফের লোকজন। আবরাজ সদস্য নেই, সিংহের থাবায় হরিণ শিকার হয়ে যাবে। কথাটা বলে কল কেটে দিল।
সবাই আবরাজের দিকে তাকিয়ে আছে। ও কি বলল কেউ বুঝল না। কেউ না বুঝলেও আরহাম আবরার ঠিকই বুঝেছে তারা ভাই কোডের ভাষায় কি বলেছে। তিন ভাই চোখে চোখে কিছু ইশারা করে রহস্যময় হাসি দিল। সবাই বসে আছে ঈশানদের বাড়ির উঠোনে। মেহেক তো তার প্রিয় বান্ধবী ঈশাকে এতদিন পর কাছে পেয়ে ছাড়তেছেই না। তাদেরকে ঈশা বলল, ঈশা কিরে, তুই যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখিস তাহলে আমি শিওর তোর মন্ত্রীর বর আমাকে পুলিশে দিবে। আমি জেলে যেতে চাই না বান্ধবী। ঈশার মুখ থেকে এমন কথা শুনে মেহেক ঈশার মাথায় ছাটি মারল আর বলল, মেহেক আমি মোটেও ওই মন্ত্রী টুন্টিকে ভয় পাই না। ঈশা সত্যি বলছিস তো? ভয় পাস না? সন্দিহান ভাবে বলল মেহেক। না মানে ওই একটু একটু পায়। যা ভাগ এখান থেকে। মেহেকের পাগলামো দেখে ঈশা হাসতে হাসতে চলে গেল। আয়ান চৌধুরী ঈশানের বাবা ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে বলল, বাবা ভাই সাহেব, আমরা চাচ্ছিলাম 3 দিন পর গায়ে হলো, তার পরের দিন বিয়ে। ইলিয়াস আপনারা যা ভালো মনে করেন। বাবা তবে ভাই সাহেব এখানে আমার একটা আবদার আছে। ইলিয়াস বলুন। বাবা আমি চাই ঈশান আর রেশমার বিয়ের অনুষ্ঠান একটা জায়গায় করব। যেহেতু এখানে কমিউনিটি সেন্টার নেই তাই বড় মাঠটাতে করব। ইলিয়াস ঠিক আছে মা, আমরা বাকি কথা নিজেরা বলে নেই। তার আগে ছেলে মেয়েকে একান্তে কথা বলার স্পেস দেওয়া হোক। সবাই মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঈশান কৃতজ্ঞতার দৃষ্টিতে রেহানা চৌধুরীর দিকে তাকালো। ঈশান আর রেশমা একসাথে চলে গেল পুকুর পাড়ে। পুকুর পাড়ে বসে আছে রেশমা আর ঈশান। দুইজনই চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। নিস্তব্ধতা ভেঙে ঈশান বলল, ঈশান রেশমা তুমি কি এই বিয়েতে রাজি? আমি চাই না জোর জবরদস্তি করে তোমাকে বিয়ে করতে। তুমি যদি মন থেকে এই বিয়েতে রাজি থাকো তবেই আমি বিয়ে করব। আমি চাই না তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হোক। ঈশানের কথা শেষ হতেই রেশমা বলল, রেশমা জানেন আমি এতদিন টাকা পয়সা আর সৌন্দর্য মোহে আটকেছিলাম, তবে কাল দিন রাতটা আমাকে বাস্তবতা শিখিয়ে দিয়েছে। আমি বুঝে গেছি ভালোবাসা একটা মানুষকে কতটা পরিবর্তন আর সুখী করতে পারে। তাই আমিও আপনার ভালোবাসাকে নিজেই করে নিতে চাই। আমি এই বিয়ের মন থেকে রাজি। ঈশানও মুগ্ধ দৃষ্টিতে রেশমার কথাগুলো শুনল। তারা আরো কিছু কথা বলল। সবাই ঈশানদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। অন্যদিকে সিলেটে তামাবিল সীমান্তে ব্যবস্থা চলতেছে। সীমান্তে নিয়োজিত বর্ডার গার্ডের মধ্যেও উত্তেজনা, কারণ ডিজি নিজে নির্দেশ দিয়েছে 2টি ট্রাককে ছেড়ে দিতে হবে কোনো চেক না করে। এত অসন্তুষ্ট তরুণ মেজর আসফিন চেক অফ কমান্ডকে মেনে তাকে কাজটি করতেই হলো। গাড়িগুলো সীমান্ত ক্রস করে বাংলাদেশের সিলেট শহরে দিকে ছুটতে লাগলো। গাড়ি ক্রস করতেই আসিফ রহস্যময় হাসি দিয়ে পকেট থেকে ফোন বের করে একটা টেক্সট করে দিল কাউকে। গাড়ি চলছে পাহাড়ি রাস্তার ধারে। পাহাড়ি রাস্তার একটা বিশাল গাছ পড়ে থাকতে দেখে গাড়ি দুইটি পরপর দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে নেমে এলো মেঘালয়ের 2 জন বাসিন্দা। এরা মূলত মেঘালয় থেকে চালান এনেছে। 2 জনে গিয়ে যেই গাছ সরবে তখনই তাদের শরীরে এসে লাগলো সুচালো কিছু। তারা কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারালো। ঠিক একইভাবে গাড়ির 2 জন ড্রাইভারকেও আজ্ঞান করা হলো। তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ডিজিএফআই এর তরুণ মেজর রাকিব এবং শ্যাডো গ্যাংয়ের ডেভিড।
টিলা থেকে নেমে আসতে দেখা যায় বিজিবি এর তরুণ মেজর আসফিন। সবাই বুঝতে পারল সে দৌড়ে এসেছে। মেজর আসফিন হাঁপাতে হাঁপাতে বলল, আসফিন স্যারকে জানিয়েছো হরিণ শিকার হয়ে গেছে? রাকিব, এখনো জানাবো হয়নি ডেভিড, এখনই জানাতে হবে না। ওই যে শ্যাডো গ্যাং এর লোকজন চলে এসেছে, ওরা এখনই সকল মালামাল অন্য গাড়িতে নিয়ে যাবে আর গাড়ির ব্যবস্থা খাদে ফেলে দিবে। ঘটনা জানতে হবে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাকিব, ঠিক আছে। প্ল্যান অনুযায়ী তারা তাই করলো। ঘটনায় অ্যাক্সিডেন্ট হিসেবে সাজালো। গাড়িতে থাকা 4 জন ব্যক্তিকে শ্যাডো গ্যাং এর লোকজন নিয়ে চলে গেল। আসফিন আর রাকিব বসে আছে পাহাড়ের ঢিলায়, তাদের মুখে তৃপ্তির হাসি। তারা তাদের ভাইয়ের দেওয়া কাজ সম্পন্ন করতে পেরেছে। ভাইয়ের দেশে থেকে সব দেশ বিদ্রোহীদের এবার শেষ করে দিবে। আসফিন বারবার আবরাজকে কল দিচ্ছে, কিন্তু আবরাজের ধরার নাম নেই। ওইদিকে মেঘ শুয়ে শুয়ে ভাবতেছিল বিয়েতে কিভাবে কি করবে, আর ভাবনার ব্যাঘাত ঘটিয়ে বিরক্ত করতেছিল আবরাজের ফোন। 3 বার কল কেটে গিয়ে যখন আবার কল এলো, মেঘ বিরক্ত হয়ে আবরাজের কল রিসিভ করলো। মেঘ কিছু বলার আগেই ওই পাশ থেকে তাসফিল বলল, আসফিন, মাটিতে থাকা পিপিলিকা বলতেছি, পিপিলিকা পিলপিল করে হরিণ শিকার করেছে। আসফিনের কথার কিছু না বুঝে মেহেক ভাবল মজা করার জন্য কেউ হয়তো কল করেছে। তাই বিরক্ত হয়ে বলল, মেহেক, আরে মজা করার জায়গা পান না? পিপিলিকা কোনো দিনও কথা বলতে পারে, আর পিপিলিকা কিভাবে হরিণ শিকার করবে? যত সব আজব গবি গল্প। বলেই মেহেক কল কেটে দিল। ওপাশে রাকিব আর আসফিন বোকা বনে গেল। তারা বুঝতে পেরেছে এটা তাদের ভাবি, তাদের রহস্যময় ভাই কিনা এই বোকা শোকা বাচ্চা মেয়ে বিয়ে করলো। কথাটি ভেবে দুজনই হেসে উঠল। ওইদিকে মেয়ে কল কেটে রেগে বম হয়ে আছে। তার কল্পনার রাজ্য থেকে এই বিরক্তিকর ফোনটা বের করে এনে কি করলো, তার সাথে মজা করলো। এসব ভাবতেছে, রাগে ফুলতাছে। ঠিক তখনই আবরাজ রুমে প্রবেশ করলো। আবরাজ রুমে ঢুকে দেখতে পেল তার বউ রেগে আগুন। তাই মিষ্টি কণ্ঠে বলল, আবরাজ, বউ রেগে আসো কেন? মেহেকারে রাখেন আপনার বউ। আপনি যেমন আজব, আপনাকেও কলও করে আজব আজব মানুষ। আবরাজ বউ কুচকে জানতে চাইল, আবরাজ কেন, কি হয়েছে? মেহেক, আরে কেউ একজন কল দিল। কল দিয়ে বলল, মাটিতে থাকা পিপিলিকা বলতেছে, আবার কিনা বলে পিপিলিকা পিলপিল করে হরিণ শিকার করছে। আপনি বললেন এই কথার কোনো আগামাতা আছে? কি সব আজব কারবার। মেহেকের মুখ থেকে এমন কথা শুনে আবরাজ খুশি হয়ে গেল। মেহেকের হাত থেকে ফোন দিয়ে কাউকে কল দিল। ওই পাশ থেকে কল রিসিভ করতেই আবরাজ বলল, আবরাজ, আকাশে উড়তে থাকা শকুন, এবার সময় এসে গেছে বনে থাকা বাঘের রূপে থাকা শিয়ালকে শিকার করার জন্য। প্রস্তুতি শুরু করো বলে কল কেটে দিল। মেহেকের দিকে তাকিয়ে দেখতে পেল মেহেক তার দিকে ভ্রু কুঁচকে আছে। মেহেক, আমাকে শিওর পাবনা পাগল গাড়োতে যেতে হবে। কি সব আবল তাবল কথাবার্তা। আমি কাদের সাথে থাকি, এরা তো সব কয়টা পাগল। দূর, কথাটি বলেই মেহেক চলে গেল। মেহেককে চলে যেতে দেখেই আবরাজ মুচকে হাসি দিল। এই শকুনকে আর শিকারি বা করবে কাকে? কি হতে চলেছে এবার? কি বড় কোনো ধামাকা হবে? রেশমা আর ঈশানের বিয়ে কি ঠিকভাবে হবে নাকি কোনো ঝামেলা হবে?
রহিম কি সত্যি ভালো হবে নাকি রেশমার কোনো ক্ষতি করবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। চলবে।